আসসালামু আলাইকুম। শহর থেকে অনেকটা দূরে নিজের গ্রামের বাড়িতে বহু বছর পর বিশেষ এক কারণে মা তার একমাত্র মেয়েকে নিয়ে একাই ফিরে আসে। আর রহস্য শুরু হয় এখান থেকেই। কারণ এই বাড়ি থেকেই ছোট্ট বাচ্চা মেয়েটি কেমন এক রহস্যজনকভাবে একদিন হারিয়ে যায়। এইবার এই কারণেই পুলিশ ডাকা হলে হঠাৎ করে ঘটে যায় একের পর এক কাণ্ড, যার ফলে অফিসারদের মাথায় হাত পড়ে যায়। ১৯৩২ সালের এই রহস্যময় বাড়িতে কি আছে, আর এই মামির রহস্যই বা কি, সেটা জানার জন্য দেখতে হবে সেরা হরর থাই সিরিজ ডোন্ট কাম হোম। ঘড়িতে তখন রাত ৩টে। ছোট মেয়ে একা শুয়ে আছে। প্রচণ্ড জোরে বিদ্যুতের গর্জনে হঠাৎ করে সে ভয়ে জেগে ওঠে। আর ঠিক তখন জানলার সামনে ভয়ঙ্কর কিছু দেখে লাইট জ্বালিয়ে মা মা বলে চিৎকার করতে লাগে। এরই সাথে ঘরের প্রতিটি জিনিস যেন হাওয়ায় উঠতে শুরু করে। আর ওদিকে বাইরে থেকে মিনের মা ভারী দরজায় জোরে জোরে আঘাত করা শুরু করেছে দরজাটি খোলার জন্য। আর এদিকে মিনির ঘরে এক ভয়ঙ্কর প্রেতাত্মা মিনির দিকে আস্তে আস্তে এগোতে লাগে। হঠাৎ করেই শোনা যায় মিনির কাতর চিৎকার। রবিবার রাতে ভারি একা ড্রাইভ করে মেয়েকে নিয়ে রওনা দিয়েছে পৈতৃক ভিটে জারুকুনাথ হাউজে। ভারির এই গ্রামের বাড়িটি ছিল শহর থেকে অনেকটা দূরে। ভারির পর্তুগিজ দাদু এখানে মাইনিং ইঞ্জিনিয়ার হয়ে আসার পর ১৯৩২ সালে এই বাড়িটি বানিয়েছিলেন। আর ভারি প্রায় ৩০ বছর পর এই বাড়িতে আসছে, কারণ মায়ের সাথে সে কবেই ব্যাংকক শিফট হয়ে গিয়েছিল। আজ দেখা যাচ্ছে বাড়ির মুখে ছিল আঘাতের চিহ্ন। কিছু তো একটা তার সাথে ঘটেছে। এদিকে ফোনে আসতে থাকা অনবরত কল তার উৎকণ্ঠা আর ভয় যেন ক্রমশ বাড়িয়ে তুলছে। সামনেই পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করালে বাড়ি মিনকে লুকিয়ে থাকতে বলে, কারণ সে চায় না কোনোভাবেই সিসিটিভি ক্যামেরা হোক বা যে কোনো মানুষ তার সাথে মিনকে দেখে ফেলুক, কারণ ভয়টা তার স্বামীকে নিয়ে। গাড়িতে পেট্রোল ভরে এরপর আরও দরকারি কিছু জিনিসপত্র কিনে বাড়ি রওনা দেয় গাড়িতে করে। এর মধ্যে স্বামী ইউরোটো চায়ের কল আসলে বাড়ি তখন ফোনটা রাস্তায় ফেলে দেয়, কারণ সে কোনোভাবেই চায় না যে ইউরোটিচা তাদের লোকেশন ট্রেস করতে পারে। সকালে শুধু ড্রাইভ করে শহর থেকে অনেকটা দূরে জঙ্গল এলাকায় পৌঁছে নিজের বাড়িতে ফিরে বাড়ি। বিগত ৩০টা বছর ফাঁকা পড়ে থাকায় বাড়ির অবস্থা খুব একটা ভালো না বললেই চলে। বাড়িতে প্রবেশ করতেই বহু পুরনো ভালো মন্দ স্মৃতিগুলো এক এক করে মনে পড়তে থাকে বাড়ির। ছোটবেলায় বাড়ি যে ঘরটাতে থাকতো ওই ঘরটাতেই থাকবে তার মেয়ে। হঠাৎ দরজায় আওয়াজ শুনে মিনকে চুপচাপ লুকিয়ে রেখে দরজা খুলে দেয় বাড়ি, আর দেখতে পাই নাথি চাচা এসেছে। মায়ের সময় থেকেই এই নাথি চাচাই বাড়ির দেখাশোনা করে আসছেন। বাড়ির কথা মতোই দরকারি সকল জিনিসপত্র কিনে নিয়ে হাজির হয়েছেন তিনি। বাড়িকে দেখেই চাচার হঠাৎ একজনের কথা মনে পড়ল, হয়তো কোনো খারাপ স্মৃতি হবে। চাচাকে বাড়ি বেশিক্ষণ আটকে রাখলো না, কারণ যথাসম্ভব মেয়েকে লুকিয়ে রাখতে হবে। তাই কিছু খাবার এবং নতুন ফোন দিয়ে চাচাকে বিদায় করে দিল। তবে চাচা যাওয়ার আগে বলে গেলেন যে তিনি পাশেই থাকেন, কোনো কিছু দরকার পড়লে যেন অবশ্যই জানায়। আর রাতে ভারী বৃষ্টি হতে পারে, তাই কারেন্টের প্রবলেম হতে পারে। তবে স্টোরেজ রুমে রাখা জেনারেটর ৩০ বছর ধরে বন্ধ হয়ে আছে, চলবে কিনা তা নিয়েও সন্দেহ। এইসব বলে চলে যাওয়ার সময় চাচার নজর যায় ওপরতলার জানালা। চাচা কিছু না বলেই মুখ গম্ভীর করে চলে যায়। এদিকে বাড়ির ভেতরে ততক্ষণে মিন আলমারি খুলে একটা পুরনো গল্পের বই খুঁজে পেয়েছে, অ্যালিস অ্যাডভেঞ্চার। সে ওটা নিয়েই ব্যস্ত। পর্দা সরানোর জন্য বাড়ি এসে তাকে বকা দিতে থাকে, আর মিন এতে করে জানায় সে এটা করেনি।
আর এদিকে সময় থাকতে বাড়ি বাকি জিনিসপত্রগুলো গোছানোর কাজে লেগে পড়ে। আর নিজের সুরক্ষার জন্য সে একটা পিস্তল ক্যারি করছিল। সন্ধ্যায় বাড়ির টিভি চালানোর ব্যর্থ প্রচেষ্টা করছিল। এরই মাঝে বিদ্যুতের ঝলকানিতে মিন হঠাৎ আকস্মিক কাউকে দেখে চমকে উঠল। এ বিষয়ে বাড়িকে বললে বাড়ি তাকে বলে এটা হয়তো বা মিনের মনের ভুল। দমকা হয় অসন্ত জানালার কাজগুলো ক্রমশ আওয়াজ করে চলেছে। তাই বাড়ি তখন যায় ওপরের ঘরের জানালাগুলোকে বন্ধ করতে। মিনের নজর যায় একটা বন্ধ ঘরের দিকে। মা আসলে তাকে তবে কেন যে এমনটা করতো সেটালো লো ভোল্টেজ। এতে হঠাৎ করে মিন লক্ষ্য করে মায়ের পেছনে ঠিক বড় ঘড়িটার সামনে এক ভয়ঙ্কর প্রেতাত্মা তার দিকে এগিয়ে আসছে। তার পোড়া মুখটা যেন বিকট রূপ নিয়েছে। মিন এটা দেখে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। মিন যেন বাড়ির পিছুই ছাড়ে না। বৃষ্টির মাঝে ছাতা মাথায় বেরিয়ে পড়ে মায়ের পিছে পিছে। মিশকালো ধুলো ঝেড়ে কম্বা বছর ধরে পড়ে থাকা এই মেশিনটাকে অন করেও কোনো সুবিধা হলো না, কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই দম ছেড়ে দিল মেশিনটা। অগত্যা ভরসা সেই মোমবাতির। ঘুমানোর আগে মিন গল্প শোনার বায়না ধরলে বাড়ি অ্যালিস অ্যাডভেঞ্চারের সেই বইটা নিয়ে বসলো। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি, আর ভেতরে গরম বিছানায় মায়ের কোলে শুয়ে গল্প শোনার মুহূর্ত। তাই মিনের ঘুম আসতে বেশিক্ষণ লাগলো না। সকালে উঠে দিনের শুরুটা হলো মা মেয়ে লুকোচুরি খেলা দিয়ে। আর মিনের সব থেকে পছন্দের খেলা হলো মিন তখন মাকে খুঁজে বেড়াচ্ছে। আর এর মাঝেই বাড়ি দেখে মিন একটা মুখোশ পরে দৌড়ে পাশের ঘরটাতে ঢুকলো। কিন্তু যতদূর মনে পড়ছে মিনের কাছে তো এমন কোনো মুখোশ নেই। দেখে মিন এক মনে কিছু একটা এঁকে যাচ্ছে। বাড়ি অবাক হয়ে ওর দিকে এগোতেই যাবে, ঠিক তখনই মিন এসে ধাপ্পা দিয়ে দিলে বাড়ি যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। আর তখন পরিস্থিতি সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। বিষয়টা ঠিক বোধগম্য হলো না বাড়ির। দিনের আলোয় এত বড় মনের ভুল! এটা আসলে একসময় বাড়ির মায়ের স্টাডি রুম ছিল, যেটা সময়ের চক্রে এসে স্টোরেজ রুম হয়েছে। সেখান থেকে মিন তার নানির ছবি সহ মায়ের কিছু পুরনো খেলনা পেয়ে নিজের কাছে রেখে দেয়। সন্ধ্যায় বাড়ি কিছু কাজ করছিল, হঠাৎ করেই ওপর থেকে খটখট শব্দ শুনতে পায়। এরপর ওপরে গিয়ে দেখলে তেমন কিছুই চোখে পড়ে না। রাতে আবার বৃষ্টি নামলো। হঠাৎ করেই মিন ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসলে জানালার সামনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। বাড়ি তখন মেয়েকে বুকে জড়িয়ে ধরে। বেচারা দুঃস্বপ্ন দেখেছে। সকালে বাড়ির ঘুম ভাঙে সেই মুখোশ পরা মেয়েটাকে দেখে। সে বাড়িকে কিছু একটা দেখাচ্ছিল। এটা আবারও কি বাড়ির মনের ভুল? এরপর মন হালকা করতে মা মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়ে পাশের একটা সমুদ্র সৈকতে বেড়াতে। দুজনের উপর দিয়ে যে যাচ্ছে অনেক বড় ঝড়। মিনকে সৈকতে খেলতে দিয়ে বাড়ি নথি চাচাকে কল দেয় আর জানতে চাই বাড়ির আশেপাশে কোনো বাচ্চা থাকে কিনা। তখন নথি চাচা জানায় পুরো এলাকায় বাড়ির বাসের কাছে নথি চাচার বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই, বাচ্চা তো দূরের কথা। এসব বলতে বলতে বাড়ি তখন মিনের উপর থেকে নজর হারিয়ে ফেলে। আর হঠাৎ করেই তার মিনের কথা খেয়াল হলে তখন সে মিনকে খুঁজতে থাকে। আর আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তখন সে পাগলের মতো খুঁজতে শুরু করে মিনকে চারিদিকে। অবশ্য মিন তখন পাথরের ওপারেই লুকিয়েছিল। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে ছোট্ট বিষয়টাও যেন বাড়ির কাছে বড় মনে হয়। তাই মেয়েকে সে বকাবকি করতে শুরু করে। এতে করে ছোট্ট বেচারা মিন তখন বলেই ফেলে যে এই বাড়িটি তার ভালোই লাগছে না। এরপর তারা দুজনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর
বাড়ি তখন মিনকে আস্তে আস্তে বুঝিয়ে বলছিল, কিন্তু মিন তো মানতে নারাজ। এই বাড়িতে তার না আছে কোনো বন্ধু, আর না আছে কার্টুন দেখার সুব্যবস্থা। এসব বলতে বলতে আচমকাই মনে হলো কেউ যেন দৌড়ে গেল। বাড়ি এগিয়ে গেলেই দেখতে পাই সেই মুখোশ পরা মেয়েটাকে। ততক্ষণে মিন ছুটে বাড়ির বাইরে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে থাকা রবার গাছটার দিকে মিন তখন আঙ্গুল তুলে দিয়ে বলে, মা, ওখানে কেউ আছে। সে অনেক রকম ভাবে তার মাকে বোঝানোর চেষ্টা করে যে ওখানে সত্যিই কেউ আছে, যাকে সে স্পষ্ট দেখেছে। কিন্তু বাড়ি সেখানে কাউকে দেখতে পায় না। বিকেলে বাড়ি স্টাডি রুমের বক্স থেকে ড্রয়িং খাতার মাঝে সেই মুখোশটা খুঁজে পায়, যেটা পরে সে ওই মেয়েটাকে দেখেছিল। তখনই দেখা দিল লো ভোল্টেজ। রাতে বৃষ্টি নামলো আবার। ডিনার টেবিলে বসে বাড়ি মেয়েকে বাড়িতে থাকার জন্য দেখে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা ওই বড় ঘড়িটার সামনে থেকে ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে আসছে। আর একটা সময় সেটা একদম কাছে চলে আসে আচমকায়। মিন প্রচন্ড ভয়ে চেঁচিয়ে উঠল। মিনকে অভয় দিয়ে বাড়ি জিজ্ঞাসা করলে মিন তখন সকালে যে পুতুলটার এসব কষ্ট কমাতে বাড়ি একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। হঠাৎ মনে হলো মিন যেন তাকে দেখে লুকিয়ে পড়ল। এত রাতে মিন জেগে কি করছে? ঘড়িতে তখন 3টে বাজে। শোনা গেল মিনের চিৎকার। বাড়ি দৌড়ে মিনের ঘরের দিকে ছুটে গেল। দেখি দরজা একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। দরজাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগে বাড়ি শুধু দেখতে পেল খাটটা যেন শূন্যে উঠে গেছে। আর মিন সেই প্রেতাত্মাকে দেখে ভয়ে চিৎকার করছে। ওই প্রেতাত্মার পুরো শরীরটাই যেন পোড়া, আর সেই পোড়া শরীরের ছাল চামড়াগুলো যেন বীভৎসভাবে উঠে আসছে। এসবে মিন ভয় পেয়ে দৌড়ে আলমারিতে ঢুকে যায় লুকোনোর জন্য। আর আচমকাই পেছন থেকে ওকে কেউ যেন টেনে নিয়ে যেতে শুরু করে। এতক্ষণে ধাক্কাধাক্কি করে বাড়ি দরজা খুলতে পারে। আর ভেতরে ঢুকেই সে দেখতে পায় ঘরের চারিদিকে সবকিছু ভেঙে চুরে ছড়িয়ে পড়ে আছে। কিন্তু মিন কোথায়? ঘরের চারিদিকে আলমারিতে সবখানে খুঁজে দেখে বাড়ি, কিন্তু মিন কোথাও নেই। এক ছুটে বৃষ্টির সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও সে মিনকে আর খুঁজে পায় না। অগত্যা পুলিশ ডাকতে বাধ্য হয়। মিনের তদন্তের ভার পড়ল অফিসার ফায়ের উপর। ফা ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু এ সত্ত্বেও কাজের প্রতি তার কোনো অনীহাই ছিল না। সবাইকে ইনফর্ম করে ফা পৌঁছে গেল বাড়ির 1932 সালের সেই বাড়িতে। ফাকে দেখে ভারী একটু হতাশ হলো। শেষমেশ একজন প্রেগনেন্ট মহিলাকে দেওয়া হলো মিনের খোঁজার দায়িত্ব। ভারির মুখের ক্ষতের দাগগুলো ফায়ের চোখ ফাঁকে দিতে পারল না। বাড়ির ভিতরে ঢুকতেই ফায়ের নজর গেল প্রথমেই সিলিংয়ে থাকা একটা বড় স্ক্রু লাগানো সকেটের দিকে। হয়তো সেখানে কিছু ঝোলানো ছিল। এরপর নিচে তাকাতেই ফ্লোরে দেখা গেল সেই বড় পোড়া দাগটা, যেন এই বিশাল জায়গা জুড়ে একটা সময় আগুন লেগে গিয়েছিল। প্রথম ইন্ট্রোগেশনেই উঠে আসে বাড়ির সাথে তার স্বামীর সম্পর্ক। এরপর ফা যখন মিনির ছবি দেখতে চাইল, তখন বাড়ি কোনো ছবি দেখাতে পারল না। বরং এর প্রেক্ষিতে সে বলে তার পুরনো ফোনটা হারিয়ে গিয়েছে, আর ওখানে সব ছবিগুলো ছিল, আর সে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে না। এই জন্য এই মুহূর্তে মিনির কোনো ছবি তার কাছে নেই। কথাগুলোতে ফায়ের বড্ড সন্দেহ লাগে। এরপর মিনের বেডরুমে যাওয়ার সময় চোখ গেল বন্ধ ঘড়িটার দিকে। বাড়ি তো বলেছিল তার মেয়ে মিনকে নাকি রাত 3টের দিক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে বড় ঘড়িটাই যে বন্ধ হয়ে আছে। এরপর মিনের ঘরে যেয়ে ঘর ও খাটের অবস্থা দেখে ফায়ের সন্দেহ যেন আরও গাঢ় হয়। কারণ ভারী বলেছিল যে সে যখন
মিনকে দেখেছিল এই রুমে শেষবারের মতো তখন নাকি মিনের এই খাটটি হাওয়ায় ভাসছিল। আর এরপর থেকেই নাকি মিনকে আর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই অফিসারটাই বাকি টিম নিয়ে পৌঁছে যায় বাড়ির মায়ের সেই বাড়িতে। তারা যখন বাড়ির মায়ের সেই জেনারেটরটা দেখতে পায় তখন তো তাদের চক্ষু চড়ক গাছ, কারণ একটা বাড়ির জন্য কোনো মতেই এত বড় পাওয়ার সকেটের দরকার পড়ে না। মিনের খোঁজার কাজের তল্লাশি শুরু হয় প্রথমে জঙ্গল থেকে, যেহেতু মিন সেখানে কাউকে দেখতে পেয়েছিল বারবার। এর আগে সুদূর ব্যাংকক থেকে এই বাড়িতে আসার পথে বাড়ি কোথায় কোথায় কোন কোন স্টপেজে দাঁড়িয়েছিল তা একটা ডিটেলস নিয়ে নেয় ফা। ইতোমধ্যেই নাথি চাচা সেখানে চলে আসায় ফা তাকে প্রশ্ন করা শুরু করে। এতে করে ফায়ের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ বাড়ি সেখানে আসার পর থেকে যেহেতু মিনিকে লুকিয়ে রেখেছিল, তাই নাতি চাচা যেদিন সেখানে এসেছিল সেদিন সে মিনের কোনো অস্তিত্বের ব্যাপারেই টের পায়নি। নাতি চাচার এই কথায় বাড়ি ভীষণ অবাক হয়, কারণ সে ভেবেছিল নাতি চাচা সেদিন মিনকে পর্দা সরাতে দেখেছিলেন। কিন্তু নাতি চাচা আজ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি নাকি সেদিন কাউকে দেখেননি। এতে করে ফায়ের সন্দেহ এখন বাড়ির ওপর যায়, কারণ বাড়ির কাছে না মেয়ের কোনো ছবি আছে, আর না কোনো ডিটেলস আছে, আর না তাকে কেউ দেখেছে। আদেও কি সে নিখোঁজ হয়েছে, নাকি সে বাড়িতে একাই এসেছিল? এই সকল প্রশ্ন নিয়েই ফা সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে ফা যাওয়ার আগে বাড়ির কাছে তার নিজের নাম্বারটা লিখে দিয়ে যায়, আর বলে সে যতক্ষণ না এটা প্রমাণ করতে পারছে যে মিন বলে তার সত্যিই কোনো মেয়ে আছে এবং সে মিনকে এখানে সত্যি সত্যি এনেছিল, এই সব কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত মিনের মিসিং রিপোর্ট নেওয়া যাবে না। গাড়িতে বসে ফা বিষণ্ণভাবে বাড়ির দিকে তাকায়। কেমন যেন একটা অনুভূতির ঝড় বয়ে যায় মেয়েটার মধ্যে। আচ্ছা, মেয়েটা কি সত্যিই বলছে? এদিকে ঘরে এসে বাড়ি তখন নাথি চাচাকে জিজ্ঞেস করে, চাচা, যদি মিনকে সেদিন আপনি জানলায় না দেখে থাকেন তাহলে ওদিকে তাকিয়ে আপনি ওভাবে চমকে গিয়েছিলেন কেন? কিন্তু এই কথার উত্তরে নাথি চাচা কথা ঘুরিয়ে বলে সে আশেপাশের লোকদের কাছে মিনের খবর নিতে যাচ্ছে, তাই বলে সে তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে যায়। ততক্ষণে অফিসার ফা টাইয়ের সাথে বেরিয়ে পড়ে স্ট্যাম্পেন পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, কারণ এই বাড়িতে আসার সময় বাড়ি এই পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করলে দুজন একটু অবাকই হয়ে যায়, কারণ কোনো ফুটেজে বাড়ির সাথে মিনকে দেখা যায় না। এমনকি একবার তো দেখে মনে হচ্ছিল যে বাড়ি একটা পাগল, তাই সে নিজে নিজেই নিজের সাথে কথা বলছিল। আচ্ছা, তাহলে কি বাড়ি মানসিকভাবে অসুস্থ ছিল? ফাব প্রতিটা ফুটেজকে কপি করে নিয়ে নিজের কাছে রাখে। পুলিশ স্টেশনে যেয়ে কাজ করার সময় অফিসার দানাই ফাকে নিজের কেবিনে ডেকে নেয়, আর তাদের কথোপকথন শুনে জানতে পারা যায় যে তাদের দুজনের মাঝে একটা স্পেশাল সম্পর্ক রয়েছে, যার ফলাফল এই প্রেগনেন্সি। তবে এই বিষয়টা আসলে অবৈধ, কারণ দানাই অলরেডি অন্য কারোর সাথে বিবাহিত। তবে ফায়ের স্বামীকে এই বিষয়টা নিয়ে একটা চর্চা চলছে এই অফিসে, কিন্তু এই জিনিসটা তাই সহ্যই হয় না। তার মনে ফাকে নিয়ে একটা ইমোশন কাজ করে। ফা এর মাঝেই বাড়ির ডিটেলস জোগাড় করার সময় সিভিল রেজিস্ট্রেশনের রিপোর্টে মিনির বার্থ সার্টিফিকেট দেখে কিছুটা সন্দেহ কাটায় যে বাড়ির সন্তান সত্যিই আছে, কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় যে বাড়ি হয়তো মেয়েটাকে সঙ্গে আনেনি, কিংবা নাতি চাচা হয়তো মিথ্যে বলছে। তাই পরের দিন নাতি চাচাকে জিজ্ঞাসাবাদ করতে আসলে বেশ কিছু নতুন খবর জানতে পারে, যেমন অতীতে এক পাগল মেয়ের হাত থেকে বাড়ির ফ্যামিলিকে বাঁচানোর সময় সেই পাগল মেয়েটি নাতি চাচার এক চোখ নষ্ট করে দেয়। তবে মেয়েটি পালানোর সময় দোতলা থেকে পড়ে এই বাড়িতেই মারা গিয়েছিল।
তারপর থেকে বাড়ি এবং তার মা চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে ব্যাংককে চলে যায়। সন্ধ্যায় বাড়ির ডাক পড়ল পুলিশ স্টেশনে, কারণ ওর মতে মিন যদি সত্যি ওর সাথে ব্যাংকক থেকে এই এলাকায় চলে আসে, তাহলে রাস্তার কোনো সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাচ্ছে না কেন? এমনকি গাড়ির ফ্রন্ট ফুটেজে দেখে মনে হচ্ছে ভারী নিজের সাথেই কথা বলছে। তার অদ্ভুত এই আচরণের সাথে আরেকটা চমক অপেক্ষা করছিল। নাথির থেকে কালেক্ট করা বাড়ির ফ্যামিলি অ্যালবাম থেকে একটা বাচ্চার পুরনো ছবি দেখালে ভারী হঠাৎ বলে ওঠে, এটা তো আমার মিন। কিন্তু ফা অবাক হয়ে বলে, ভারী, তুমি হয় পাগল, না হয় তোমার কোথাও ভুল হচ্ছে, কারণ এটা মিনের নয়, বরং তোমার ছোটবেলাকার ছবি। ফলে কোনোভাবেই প্রমাণ হচ্ছে না যে তুমি তোমার সঙ্গে তোমার মেয়েকে এনেছিলে। এখন প্রশ্ন হলো, ভারী মিনের সাথে আবার কিছু করেনি তো? হঠাৎ বাড়ির মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা গেল। তার মনে পড়ে গেল রবিবার রাতে বাড়ি ছাড়ার আগে স্বামীর সাথে যখন ডিভোর্স নিয়ে ঝগড়া হচ্ছিল, তখন ভুলবশত বাড়ির হাত থেকে একটা গুলি চলে যায়, আর সেটা সোজা গিয়ে লাগে ইউটেজারের পেছনের আলমারিতে, যার ভেতরে লুকিয়েছিল মিন। ফা এখন বাড়িকে চেপে ধরল। বাড়ির জামায় লেগে থাকা যে রক্তটা, ওটা আসলে বাড়ির কিনা তার ডিএনএ টেস্ট করতে হবে। অগত্যা বাড়ির রক্তমাখা জামার এক টুকরো তাদেরকে দিতে বাধ্য হলো। আবারও বাড়ির মনে পড়ে গেল রবিবার রাতের ঘটনাগুলো। গুলি তো সেদিন চলেছিলই, কিন্তু মিন একটুর জন্য বেঁচে যায়। এবার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে দেখে কোনো উপায় না থাকায় এবার বাড়ি স্বামীকে ফোন করে আর সকল বিষয় তাকে খুলে বলে। ইউটেজার পরিষ্কার জানিয়ে দেয় মেয়েটাকে যে নিয়ে গেছে তাকেই জেরা করা হোক। এখন ফা ওর থেকে মিনের ছবি চাইলে সে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে কল কেটে দেয়। এর থেকে একটা জিনিস ক্লিয়ার হয় যে বাড়ি মিনকে সাথে করে এনেছিল, এবং ইউটেজার যে ভালোই ক্ষমতাশালী একজন ব্যক্তি সেটাও প্রমাণিত হয়। কল কাটার পরপরই ইউটেজার মিনের ছবি পাঠালে রীতিমতো সবাই অবাক হয়ে যায়, কারণ মা ও মেয়েকে দেখতে একদম হুবহু, ঠিক যেন যমজ দুই বোন। আজ রাতে পুলিশের টিম ও গ্রামের কিছু লোক মিলে জঙ্গলে মিনকে খুঁজতে অভিযান চালায়। জঙ্গলের মাঝে একটা ছোট নদীও রয়েছে, যেটা শহরের মধ্যে গিয়ে মিলেছে, কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরও একটা মহিষের বডি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ফা এখন কিছুটা হলেও বাড়ির পক্ষে আছে, কারণ ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলেও সে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচতে নিজের বাচ্চাকে নিয়ে এভাবে পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক। মিনের খোঁজার রণভঙ্গ দিয়ে এবার মুষলধারায় বৃষ্টি নামে। বাড়ি আর ফা তখন দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এরপর বাড়ি আর ফ্যামিলি গোটা বাড়িতে ঘুরে বেড়ায়। এর মাঝে হঠাৎ করে ফায়ের নজর যায় সেই বন্ধ দরজার দিকে। তবে হঠাৎ করে টাইয়ের কল আসাতে সেটা রিসিভ করায় ব্যস্ত হয়ে পড়াতে কারোর খেয়ালই হয় না বাড়ির পেছনে থাকা সেই প্রেতাত্মাটার দিকে। কিন্তু কে এই প্রেতাত্মা? চাবি খুঁজে না পাওয়ায় দরজা ভেঙেই ঢুকতে হয় সেই বন্ধ ঘরটিতে। তবে ঘরে ঢুকতেই সবার চক্ষু চড়ক গাছ। লম্বা একটা সিঁড়ি নেমে গেছে নিচ অবধি, প্রতিটা পদক্ষেপে যেন রহস্যের গন্ধ। নিচে আসতেই দেখল ধুলোয় ভরা এক বিশাল মেশিন। এমনটা কেউ আগে কখনো দেখেনি। জায়গাটা তবে ল্যাব মনে হচ্ছে। বাড়ির মা এখানে কাউকেই আসতে দিত না। এরপর নজর যায় মেঝেতে লেগে থাকা শুকনো রক্তের দিকে, আর তার ঠিক সামনেই রয়েছে একটা কাঁচে ঘিরে মেশিন, যা দেখে একটাই প্রশ্ন ফায়ের মনে এলো,
যে বাড়ির মা আসলে কে ছিলেন। সকাল হতেই জঙ্গল থেকে পুরো টিমকে সরিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয় অফিসে, কারণ মিনকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পুরো জঙ্গল তন্ন তন্ন খুঁজেও এখন সবার নজর এই নিচের ল্যাবটার মধ্যে। এই ল্যাবে থাকা মেশিনটির ঠিক ওপরের দেওয়ালে রয়েছে পোড়া একটা বড় গোল দাগ, যেটি ঠিক এর উপরে ড্রয়িং রুম ভেদ করে সোজা চলে গেছে মিনের ঘরে রাখা আলমারিটির নিচ অবধি। নিখোঁজ মেয়েকে খুঁজতে এসে এই 100 বছরের পুরনো বাড়িটাও যে সমানভাবে রহস্যের মায়াজালে তৈরি করবে সেটা কেউ ভাবেনি। যাওয়ার সময় নজর গেল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির দিকে। গাড়িটি যে গ্রামবাসীদের মধ্যে কারণ নয় এটুকু অনুমান করা যায়, অর্থাৎ তাদের উপর কেউ নজর রাখছে কড়াভাবে। কাজের ফাঁকে গেল রুটিন চেক আপের জন্য। হসপিটালের বাইরে অপেক্ষারত অফিসার দানায় মেডিকেল রিপোর্ট শুনে বেশ খুশি, তবে তিনি চান না যে তাদের সম্পর্কের এই ব্যাপারটা বাইরের লোক জানুক। আর এটাই ফায়ের কাছে সব থেকে বেশি বিরক্তির বিষয়। ঘড়ির কাঁটা এগিয়ে চলার সাথে সাথে চিন্তা ক্রমশ বাড়ছে, কারণ মিনকে জঙ্গলে খুঁজে পাওয়া যায়নি এবং ওকে কেউ অপহরণ করেছে কিনা সেটারও কোনো প্রমাণ নেই। এখন আর বাড়ির অবস্থা ঠিক যেন বিপরীত মেরুর মতো, কারণ একদিকে যখন তার নবাগত সন্তানের জন্য ঘর সাজিয়ে তুলছে, ঠিক তখন অন্যদিকে বাড়ি মেয়েকে হারিয়ে যেন তার ঘর ভেঙে যাচ্ছে। রাতে হঠাৎ বাড়ি সিঁড়ি দিয়ে কারো ছুটে যাওয়ার সাথে সাথে সজোরে দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে সেদিকে দৌড়ে ছুটে যায়, কিন্তু কাউকেই যেন সে দেখতে পায় না। এরপর সে সোজা ফাকে ফোন করে। অফিসার, আমার বাড়িতে কেউ ঢুকে পড়েছে। এটা আমার মনের কোনো ভুল নয়, কারণ তার উপস্থিতি যথেষ্টভাবে টের পাওয়া যাচ্ছে, আর আমার নিজের কাছে সুরক্ষার জন্য পিস্তল রয়েছে। আপনি টিম নিয়ে দ্রুত চলে আসুন। তাকে শান্ত থাকতে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে অশান্ত বাতাসে জানালাগুলো ক্রমাগত আওয়াজ করে চলেছে। শীতল বাতাসের মধ্যেও বাড়ির রীতিমতো ঘামছে। যে দরজাটা বন্ধ ছিল ঠিক ওর ভেতর থেকে নীল আলোর সাথে একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। বাড়ি সেখানে প্রবেশ করলে আচমকা কানে এলো বাচ্চার কণ্ঠস্বর। ভয়ে সিঁড়ি থেকে উল্টো হয়ে পড়ে যেতেই নিজেকে সামলে ওপরের ঘরে আসলে দেখে মুখোশ পরা সেই মেয়েটা কারোর সাথে লুকোচুরি খেলছে। বাড়ি তখনই ওর পেছনে ছুটে গিয়ে জিজ্ঞেস করে, মিন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না, বরং তার দিকে এক পলক তাকিয়ে দুরন্ত গতিতে সারা বাড়ি ছুটে বেড়াতে থাকে। ওর পেছনে পেছনে বাড়ি মিনের ঘরে ঢুকে আসে, আর দেখতে পায় মিনের ঘরে নীল উজ্জ্বল আলোয় সারা ঘর ভরে গেছে, আর সেখানে রাখা প্রতিটা জিনিস কেমন যেন হাওয়ায় ভাসছে। বাড়ি অবাক হয়ে সেই অপার্থিব দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছে যেন আলমারির ভেতর কেউ আছে। তাই এক পা দুপা করে এগিয়ে দরজাটা খুলে মুখোশ পরা মেয়েটি তাকে ধাপ্পা দেয়, আর এক ঝটকায় তাকে কেউ অন্য এক ডাইমেনশনের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। যখন তার জ্ঞান ফিরে, দেখে কাঁচ দিয়ে ঘেরা একটা জায়গায় বন্দি অবস্থায় পড়ে আছে সে, আর বাইরেই দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে এক অজ্ঞাত মহিলা। এই ঘটনার সাথে সিরিজের প্রথম পার্ট শেষ হলে রেখে যায় একাধিক প্রশ্ন। মিন কি আদেও জীবিত? আর বাড়ির সাথে কি হবে এবার? এই অজ্ঞাত মহিলাটাই বাকি। অফিসার কি পারবে এই রহস্যের ভেদ করতে? আর সব থেকে বড় প্রশ্ন, কি লুকিয়ে আছে এই জারকোনান্দ হাউজে? এই সকল প্রশ্নের উত্তর সিরিজের লাস্ট পার্টে, মানে এর পরবর্তী পার্টেই পেয়ে যাবেন, যেখানে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন নতুন রহস্য আর রহস্যের ভেদ করা কাহিনী নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে
তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।